ওয়েলকাম টু আকাশবাণী। আজকে আবার চলে এসেছি। ইন্ডিয়ান ওমেন্স ফুটবলে খেলা ছিল কালকে, জানো, সেটার একটা রিভিউ নিয়ে। ইন্ডিয়ান মেন্স টিম যে কিংস কাপ খেলতে যাবে সেটা কিছু আপডেটস নিয়ে। আর একটা জিনিস তো এতক্ষণে হয়তো সবাই জেনেই গেছো যে 250 জন যে প্রায় অ্যাপ্লাই করেছিল ইন্ডিয়ান ফুটবল কোচিংয়ের জন্য, তাদের মধ্যে থেকে একটা শর্ট লিস্ট করা হয়েছে 35 জনের। এই 35 জনের থেকেই ফাইনাল শর্ট লিস্ট কিন্তু সিলেক্ট করা হবে। তো এই কয়েকটা নিউজ আর আপডেটস নিয়েই আজকের ভিডিও। তো প্রথমেই আমাদের মহিলা টিমকে নিয়ে শুরু করি। জানো যে কালকে অসাধারণ খেলেছে মায়ানমারের সাথে ইন্ডিয়ান ওমেন্স টিম, কিন্তু 3-3 ড্র করেছে। আর গোল ডিফারেন্সের জন্য, শুধুমাত্র গোল ডিফারেন্সের জন্য অলিম্পিক রাউন্ড 2 থেকেই বেরিয়ে গেল টিম ইন্ডিয়া। তো পরের রাউন্ডে আর কোয়ালিফাই করতে পারলো না, শুধু গোল ডিফারেন্সের জন্য। মায়ানমার টিমের গোল ডিফারেন্স +8 ছিল আর ইন্ডিয়া টিমের গোল ডিফারেন্স +4। আর কালকের খেলাটা যারা দেখেছো তারা দেখেছো ইন্ডিয়া যথেষ্ট ভালো খেলেছে, ডমিনেট করেছে। কিছু কিছু জায়গায় মায়ানমারও ডমিনেট করেছে। মায়ানমারের টিম তো সত্যিই ভালো টিম। ইন্ডিয়ার র্যাঙ্ক যেখানে 62, সেখানে মায়ানমারের র্যাঙ্ক 42। তো মায়ানমারের অবশ্যই খুব ভালো টিম। আর ইন্ডিয়া যে এতটা ভালো খেলেছে, 20 প্লেসেস ওপরে আছে কিন্তু মায়ানমার, সেই টিমের সাথে এতটা ভালো খেলেছে, সত্যি মানে প্রশংসনীয় খেলাটা। তো প্রথমেই আসি, 2 মিনিটের মাথাতেই সঞ্জু একটা চান্স পেয়ে গেছিলো, কিন্তু চান্সটা মানে মেরেও ছিল বক্সের ভেতর, গোলকিপার সেভ দিয়ে দিয়েছিল, একটা কর্নার পেয়েছিল তখন। তো ওটাই খেলার প্রথম চান্স, মানে বুঝতেই পারছো প্রথম থেকেই কিন্তু অ্যাটাক করা শুরু করেছে। মায়ানমারও অ্যাটাক করছে, ইন্ডিয়াও অ্যাটাক করছে। এই করতে করতে কিন্তু ফার্স্ট গোলটা ইন্ডিয়ায় পেয়ে যায়। তো প্রথম গোল পায় 10 মিনিটের মাথায়। রতনওয়ালা দেবী ডান দিক থেকে একটা ক্রস বাড়ায়, আর সেই ক্রসটা সন্ধ্যা অসাধারণ ফিনিশ, কিন্তু মানে কুল মাইন্ডেড ফিনিশ। আমি কিন্তু এই লাস্ট 3-4টে ম্যাচ ধরে, মানে এখানে 3টে ম্যাচ আর আগে যেই ম্যাচগুলো খেলে সেগুলো দেখছি সন্ধ্যা কিন্তু বিশাল ইমপ্রুভ করেছে। মানে সন্ধ্যা একজন মানে খুব ডেভেলপড প্লেয়ার মনে হচ্ছে সন্ধ্যাকে দেখে। সন্ধ্যা কিন্তু মানে একদম একটা পিভটাল রোলে কাজ করছে সন্ধ্যা, বলতেই হবে। এর আগের ম্যাচগুলোতেও দেখেছো যে অ্যাসিস্ট করেছিল, এই ম্যাচে একটা সুন্দর গোল করেছে সন্ধ্যা। তো 10 মিনিটে ইন্ডিয়ান টিম এগিয়ে যায় 1-0-তে। তখন কিন্তু ইন্ডিয়া এগিয়ে গিয়ে ডিফেন্স করতে শুরু করে না, তখন ইন্ডিয়া আবার অ্যাটাক করতে থাকে, করতে করতে কিন্তু চান্সও পেয়ে যায়, কিন্তু তখন আর কনভার্ট হয়নি। তো এগেনস্ট দ্য রান অফ প্লে আবার তখন মায়ানমার অ্যাটাক করতে শুরু করে, আর প্রথম একটা গোল পেয়ে যায়। প্রথম গোলটা অসাধারণ গোল পেয়েছে, মানে ফিনিশের কথা বলছি। বাদিক থেকে একটা ক্রস করবে ঠিক 2জন ডিফেন্ডারের মাঝখান দিয়ে। ওদের যে 7 নম্বর জার্সি ছিল দেখেছো, ছোট ছোট চুল, এরকম স্পাইক করা ছিল, মানে দেখে তোমাদের ছেলে মনে হবে এমনকি। তো 2জন ডিফেন্ডারের মাঝখান দিয়ে ঢুকে একখানা মানে বডি আর কি বলতে পারো, একটুখানি ডাইভ দিয়ে একটা হেড দিয়েছে, আর হেডটা পুরো বুলেট ঢুকেছে। প্লেয়ারটার নাম হলো উইন তান অসাধারণ গোল দেয় ওটা। তখন স্কোর হয়ে যায় 1-1। কিন্তু তারপরেই তার মাত্র 4 মিনিট বাদে 21 মিনিটে গোলটা হয়েছে। পেনাল্টিটা 20 মিনিটে দেওয়া হয়েছিল, কিন্তু আমার মনে হয় ওটা কোনো পেনাল্টি না, কারণ ওটা কোনো টাচই হয়নি। উইনতানি ডাইভ দেয়, মানে একদমই বলা যায় ওটা পুরোপুরি ডাইভ। ওটাও রতনওয়ালা দেবী ছিল, রতনওয়ালা দেবী কিন্তু ওর পাশে পাশে দৌড়াচ্ছিল, মানে গায়ে টাচও লাগেনি। মানে রেফারির কোনো কনফিউশন হওয়ার জায়গায় নেই। মানে এমন কোনো সময় হতে পারে যে ট্যাকেল করেছে, গায়ে টাচ লাগেনি, কিন্তু ডাইভ দিয়েছে। ওখানে কোনো ট্যাকেলই করেনি, গায়েও যায়নি, কিন্তু ওটা পড়ে গেল, মানে পুরোপুরি প্লে অ্যাক্টিং, আর ওটা রেফারি পেনাল্টি দিয়ে দিল। কি আর বলবে, মানে ওটা বলা যায় পুরোপুরি ভুল ডিসিশন, আর ইন্ডিয়ার বাজে লাক, আর কিছুই না। তারপর পেনাল্টিটা হয়, কিন্তু কালকে কিন্তু আমাদের গোলকিপার আদিত্য চৌহান ছিল না। কালকে আমাদের গোলকিপার ছিল লিনথয় দেবী। তো নতুন গোলকিপার ইন্ডিয়া টিমের লিনথয় দেবী। পেনাল্টিটা কিন্তু অসাধারণ সেভ দেয়, ডান দিকে ডাইভ দিয়ে অসাধারণ সেভ দেয়, কিন্তু ওখানেও লাক খারাপ যে বলটা যে ফলো আপ করে ওদের স্ট্রাইকার আবার উইনতান এসে আস্তে করে ফিনিশ করে দিয়ে বেরিয়ে যায়। খুবই লাক খারাপ, কারণ ওখানে লিনথয় দেবী একটা অসাধারণ সেভ দিয়েছিল। তো 21 মিনিটের পরে ইন্ডিয়া পিছিয়ে যায় 2-1-এ। তারপরে ইন্ডিয়া কিন্তু আবার অ্যাটাক করা শুরু করে। মানে এনগোলো কান্টের খেলা তো সবাই দেখেছো, ইন্ডিয়ান টিমের প্রত্যেকটা প্লেয়ারকে ওরকম মনে হচ্ছিল, মানে বিশাল চেস করছে, যেখানে বল পাচ্ছে সেখানে চেস করছে। তো অ্যাটাক করতে করতে ডান দিক থেকে একটা ভালো ক্রস আছে, সেই ক্রসটা কিন্তু রতনওয়ালা দেবী চেস্ট করে নামায়, আর চেস্ট করে নামিয়ে একদম সঞ্জুর পায়ে পড়ে। আর এটা কিন্তু ওদের গোলকিপারের বিশাল একটা মিস্টেক ছিল, কারণ গোলকিপার ক্লিয়ার করতে গেছিলো, ক্রসটাকে ক্লিয়ার করতে গেছিলো, কিন্তু একদম রতনওয়ালা দেবীর মানে চেস্ট করবে, একদম পায়ে পড়ে যাবে সঞ্জুর, আর সঞ্জু আস্তে করে ক্লিয়ার মানে একটা ফিনিশ করে দেবে। পুরো গোলকিপিং ল্যাপসে সেকেন্ড গোলটা হয়। তো তখন স্কোর হয়ে যায় 2-2। তো ফার্স্ট হাফে স্কোর থাকে 2-2। এবার তারপরে আসি সেকেন্ড হাফে। সেকেন্ড হাফ আবার শুরু হয়, কিন্তু প্রথম 10 মিনিট বলতে হবে ইন্ডিয়া খেলতেই পারেনি। সেকেন্ড হাফে পুরোপুরি মায়ানমার অ্যাটাক করে গেছে, মানে কন্টিনিউয়াস অ্যাটাক করে গেছে, ইন্ডিয়া ডিফেন্স করে গেছে। আর লিনথয় দেবীকে কিন্তু বাহবা দিতেই হবে, কারণ এতদিন কিন্তু আদিতি চৌহান ছিল, লিনথয় দেবী এসে কিন্তু অসাধারণ গোলকিপিং করছে। মানে আমার তো মনে হয়েছে কালকের ম্যাচ থেকে যে আদিতি চৌহানের চেয়েও ভালো গোলকিপিং করেছে লিনথয় দেবী। তারপর কিন্তু একটা অসাধারণ গোল হয় ইন্ডিয়ার 64 মিনিটে, অসাধারণ গোল। মানে রতনওয়ালা দেবী, যার জন্য পেনাল্টিটা হয়েছে, যদিও পেনাল্টিটা ভুল ডিসিশন, পুরোপুরি ভুল ডিসিশন, কিন্তু রতনওয়ালা দেবী কিন্তু অসাধারণ বলটা ধরে,
ডান দিক থেকে আস্তে আস্তে ঢুকে তারপরে কিন্তু একটা টার্ন করেই শ্যুট করে দেয়। আর জানো ওমেন্স টিম যেহেতু একটুখানি হাইট শর্ট হয় সবারই, তো গোলকিপারেরও ওরকম হাইট শর্ট ছিল, কিন্তু শটটা কিন্তু অসাধারণ জায়গায় পুরো ক্রস বারের একটু তলায় মেরেছে আর গোলকিপার ওই জন্য পৌঁছাতে পারেনি। একদম অসাধারণ জায়গায় পুরো কার্ল করে টপ কর্নারে যায়নি, কিন্তু ক্রস বারের একটুখানি তলায় ছিল। অসাধারণ গোল রতনবালা দেবী। তখন টিম ইন্ডিয়া এগিয়ে যায় 3-2 গোলে। কিন্তু 3-2 গোলে এগোলে কী হবে, ইন্ডিয়াও অ্যাটাক করতে থাকে, সেরকম মায়ানমারও বিশাল অ্যাটাক করতে থাকে, আর সেই অ্যাটাক করতে করতে এরা গোল পেয়ে যায়। আবার উইনতান, সেই 7 নম্বর জার্সি উইনতান, মানে আবার থার্ড গোলটার ফিনিশটাও অসাধারণ ছিল, মানে বডি ওপেন করে আস্তে করে প্লেস করে দিল শুধু সেকেন্ড বারে। অসাধারণ গোল করেছে, কিন্তু যাই হোক আমি বলবো সেকেন্ড গোলটা কোনো মতেই হয় না, কারণ ওটা পেনাল্টি হওয়ার কোনো সম্ভাবনা কি, 0% চান্স ওটা পেনাল্টি হওয়ার, কোনো ট্যাকেলই করেনি, সেখানে পেনাল্টি দিয়ে দিয়েছে, কি আর বলবে। কিন্তু তারপরেও কিন্তু 72 মিনিটে যে গোল খেলো, 3-3 হলো, তারপরেও প্রচুর চেষ্টা করে গেছে টিম ইন্ডিয়ার যে মহিলা টিম, প্রচুর চেষ্টা করে গেছে। 76 মিনিটে একটা অসাধারণ চান্সও পেয়েছিল, কিন্তু ওদের গোলকিপার তখন ডিগিয়ার মতো খেলতে শুরু করে, মানে অসাধারণ, যে বলটা শ্যুট করলো পুরো একদম ক্লোজ রেঞ্জ থেকে বল শ্যুট করে, শুধু এরমভাবে হাতটা তুলে দিল, হাতে লেগে ক্রসবারের ওপর দিয়ে বলটা বেরিয়ে গেল। 76 মিনিটে আর 77 মিনিটেও আরেকখানা বডি দিয়ে পুরো এরকম ব্লক করে দিল। মানে ওই দুখানা খুব ভালো চান্স ছিল, আর ওদের গোলকিপারকে পুরো বাহবা দিতে হবে, বিশাল ভালো সেভ দিয়েছে। তো ফাইনালি খেলা শেষ হলো, স্কোর হলো 3-3। যদিও অসাধারণ পারফরমেন্স করলো ইন্ডিয়ান টিম, একটা 20 র্যাঙ্কের এগিয়ে থাকা টিমের সাথে এত ভালো পারফরমেন্স, তবুও কিন্তু বেরিয়ে যেতে হলো টিম ইন্ডিয়াকে, কিছু করার নেই, মানে হার্ড লাক। কিন্তু এইগুলোর থেকেই কিন্তু টিমটা শিখবে। আর একখানা যেটা পজিটিভ সাইড, টিমটার কিন্তু অ্যাভারেজ এজ মাত্র 21 বছর, তাহলে বুঝতে পারছো 21 বছর, যেখানে কোনো এক্সপিরিয়েন্স নেই, সেই টিমটা এত ভালো খেলছে। দাংমেই গ্রেস, সান্ধ্যা, এরা কিন্তু প্রচুর ইমপ্রুভ করেছে। আর তাছাড়া তো বাকিদের জানো, ডালিমা চিব্বার ভালো গেছে, যদিও ডালিমা চিব্বারের খুব একটা এফেক্ট ছিল না কালকে, কিন্তু বাকিরা সেটা মেক আপ করে দিয়েছে কালকে। তো এই ছিল মোটামুটি রিভিউ। এবার আসি ইন্ডিয়ান মেন্স টিমের কথায়। তো জানো ইন্ডিয়ান মেন্স ন্যাশনাল টিম কিন্তু কিংস কাপ খেলতে যাচ্ছে, আর কিংস কাপ কিন্তু ফিফা স্যাংশনড এ লাইসেন্স টুর্নামেন্ট। তো ইন্ডিয়া লাস্ট এরকম একটা টুর্নামেন্ট খেলেছিল 2001 সালে, 2001-এর পরে 2019, প্রায় 18 বছর গ্যাপে একটা ফিফা স্যাংশন টুর্নামেন্ট খেলছে। মানে এএফসি কাপ খেলে তো জানো, মানে এফসি এশিয়ান কাপ খেলে জানো, কিন্তু সেটা এএফসি টুর্নামেন্ট, ফিফার টুর্নামেন্ট কিন্তু 18 বছর বাদে খেলছে। আর কিংস কাপ শুরু হয়েছিল 1968-তে, ইন্ডিয়া লাস্ট পার্টিসিপেট করেছিল 1977-এ। তো 1977, 2019, 48 বছর বাদে আবার কিংস কাপে পার্টিসিপেট করছে। তো এটা কিন্তু একটা বিশাল টার্ন অফ ইভেন্টস হতে পারে যদি ইন্ডিয়া ভালো পারফর্ম করতে পারে কিংস কাপে। একে তো ফিফার লিস্টে টুর্নামেন্ট, তারপরে আবার 48 বছর বাদে কিংস কাপে। তো দেখা যাক ইন্ডিয়া কেমন খেলে। তো 2018 কিংস কাপে চ্যাম্পিয়ন হয়েছিল স্লোভাকিয়া হারিয়েছিল থাইল্যান্ডকে 3-2 গোলে, একটা থ্রিলার ম্যাচ হয়েছিল। আর থার্ড হয়েছিল হলো গ্যাবনে জানো কে আছে, পেরি এমেরিক আওয়েয়াং। তো গ্যাবন থার্ড হয়েছিল ইউএইকে হারিয়ে 1-0-তে। তো 2018-তে এই রেজাল্টগুলো হয়েছিল। আর 2019-এ ইন্ডিয়া আছে, আর ইন্ডিয়ার সাথে কারা আছে স্ক্রিনে দেখে নাও, তাও আমি বলে দিচ্ছি। তো ইন্ডিয়ার এখন কারেন্ট র্যাঙ্কিং জানো 101, তার সাথে আছে থাইল্যান্ডের র্যাঙ্কিং 114, থাইল্যান্ড তো থাকবেই জানো। তার সাথে আছে ভিয়েতনাম, যার র্যাঙ্কিং 98, আর কুড়াকাওয়ের র্যাঙ্কিং কিন্তু 82। তো ইন্ডিয়ার ওপরের র্যাঙ্কিংয়ে কিন্তু দুটো টিম আছে, ভিয়েতনাম আর কুড়াকাও, আর থাইল্যান্ড আছে 114 নম্বর র্যাঙ্কে। যদিও থাইল্যান্ডের সাথে খেলাও কিন্তু যথেষ্ট টাফ হবে। তো দেখা যাক, ইন্ডিয়া যদি ফার্স্ট ম্যাচটা জিততে পারে তাহলে সেকেন্ড ম্যাচ মানে ফাইনাল খেলতে পারবে, আর ফাইনাল খেললে তো খুবই ভালো হয়। তো দেখা যাক কিংস কাপে কেমন পারফরমেন্স করে। আর নিউ কোচ কিন্তু তার মধ্যে সিলেক্ট হয়ে যাবে, নিউ কোচের কিন্তু প্রথম টুর্নামেন্ট হবে কিংস কাপে। তো টিমটাকে সেটেল করে নেওয়ার একটা ভালো চান্স কিন্তু কিংস কাপ। আর যেটা এখন সবচেয়ে বড় নিউজ, 250 চেয়ে বেশি কোচ ইন্ডিয়ান কোচিংয়ের জন্য অ্যাপ্লাই করেছিল, সবাই জানো, তোমাদের আগে আপডেট দিয়েছি। আর কালকে যেই জিনিসটা বেরিয়েছে সেটা হলো 35 জনের একটা শর্ট লিস্ট করা হয়েছে 250 জনের থেকে। কারণ এআইএফএ বলেই দিয়েছিল এআইএফএ প্রেফার করছে ইউএফএ লাইসেন্সড কোচ। তো বেশিরভাগ ইউএফএ লাইসেন্সড কোচকেই কিন্তু সিলেক্ট করেছে এই 35 জনের ইনিশিয়াল শর্ট লিস্টে। তো 35 জনের ইনিশিয়াল শর্ট লিস্টে কিছু নাম দেখে নাও, যারা হাই প্রোফাইল নাম স্ক্রিনে দেখে নাও, আমিও একবার বলে দিচ্ছি। সবার প্রথমে তো জানোই আছে স্ভেন গোরান এরিকসন, সুইডেনের, ইংল্যান্ড টিমকে ম্যানেজ করেছিল একসময়, তাছাড়াও মেক্সিকোকে ম্যানেজ করেছিল। তারপর মানে ইন্ডিয়ায় খুবই ফেভারিট অ্যালবার্ট রোকা, কারণ বেঙ্গালুরু এফসির সাথে খুবই মানে সাফল্য এনেছে বেঙ্গালুরু এফসিতে, এফসি কাপের ফাইনালও খেলেছিল। তারপর আছে ইংল্যান্ডের টমি টেলর,
সুইডেনের হাকান এরিকসন, এদের কথা তো আগেই বলেছি। ইংল্যান্ডের আরেকজন আছে লি ক্লার্ক, স্পেনের লুকাস গোনজালেস। এরা কিন্তু সবাই ওই 35 জনের স্কোয়াডের মধ্যে, মানে 35 জনের স্কোয়াড বলছি, 35 জনের শর্ট লিস্টের মধ্যে কিন্তু সবাই আছে। তো আপাতত দেখা যাক, শোনা যাচ্ছে যে এই 35 জনের থেকে লাস্টে একটা শর্ট লিস্ট করা হবে 5 জনের কি 7 জনের। সেই 5 জনের কি 7 জনের শর্ট লিস্ট থেকে ফাইনালি ইন্টারভিউ নিয়ে আর কি ইন্ডিয়ার নেক্সট হেড কোচ কিন্তু সিলেক্ট করা হবে। তো ওয়েট করতে থাকো, দেখো বলেছে তো মিড উইক, মানে এই মাসের মাঝখানে মাঝামাঝি ওই 15 তারিখের মতো ওরকম সময়ের মধ্যে হয়তো ইন্ডিয়ার হেড কোচ অ্যানাউন্স হয়ে যেতে পারে। এখন 35 জন হয়েছে, এরপরে 7 জন কি 5 জন হবে, তার থেকে ন্যাশনাল কোচ। তো আমার তো খুবই এক্সাইটিং লাগছে, কারণ এত বড় বড় নাম ইন্ডিয়ান ফুটবলে এই প্রথমবার শোনা যাচ্ছে। দেখা যাক এদের মধ্যে কাকে ফাইনালি সিলেক্ট করা হয়। যাকেই সিলেক্ট করা হয় আশা করব ইন্ডিয়ান টিমকে যেন এগিয়ে নিয়ে যায় একটা ঠিক ডাইরেকশানে, একটা উইনিং মেন্টালিটি যেন ইন্ডিয়ান টিমের মধ্যে আনতে পারে। তো এই বলেই শেষ করছি আজকের ভিডিও। তো আমার তো খুব এক্সাইটিং লাগছে, তোমরাও তোমাদের কমেন্টে জানাও নিচে যে কাকে চাও হেড কোচ হিসেবে, তাই তোমাদের ফেভারিট কে এই সেগুলো জানাও। আর ইন্ডিয়ান ওমেন্স টিমকে নিয়ে কি কমেন্ট আছে সেগুলোও জানাও, আর ইন্ডিয়া যে কিংস কাপে পার্টিসিপেট করছে তা নিয়ে কি বক্তব্য তোমাদের সেটাও কমেন্টসে জানাও। তোমাদের কমেন্টসগুলো অবশ্যই আমরা পড়বো। তো চলো, ভিডিওটা পছন্দ হলে লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করো চ্যানেলটাকে। আর এরকম রেগুলার নোটিফিকেশান পেতে হলে বেল আইকনটা টিং টং করে দিও। আর এখনের জন্য টাটা।